আজ থেকে বহু বছর আগে একদিন এই পৃথিবীতে তাইসুই নামের কালো এক শক্তির ছায়া এসে পড়ে এবং সেই ছায়া পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাইকে সবকিছুকে গ্রাস করে নেয়। আর চারদিকে শুধু হাহাকার শোনা যায়, কিন্তু শুধুমাত্র একজন পুরুষ ছিল যে এই কালো শক্তির সাথে লড়াই করে রাতারাতি সেই ছায়াকে অনেক রহস্যজনকভাবে উধাও করে দেয়। চারিদিকে শান্তি আবারও নতুন করে জন্মায়। কিন্তু এমন বলা হয় যে তাইসুই আবারও একদিন এই পৃথিবীতে ফিরে আসবে এবং সবকিছুকে গ্রাস করে নিবে। আর এরপর টাইম শিফট হয়ে প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টার গাওয়িংকে দেখতে পাই, যে কিনা অন্য সিটি থেকে এসেছে নিজের স্বপ্নের আর্টস কলেজে পড়তে। এন্ড সে অনেক এক্সাইটমেন্টের সাথে তো এসেছিল কলেজে, বাট কলেজে এসে সে জানতে পারে যে রেজিস্ট্রেশন আজকে না আগামীকালকে। বাট তাও সে শিওর হওয়ার জন্য একবার চেক করে নেয় এবং দেখে যে আসলে রেজিস্ট্রেশন আগামীকাল। ও সরি, আমি মনে হয় ভুলে একদিন আগে চলে এসেছি, বাট হলে তো আমি থাকতেই পারবো একদিন আগে, তাই না? না, আগামীকালকে পারবেন। আরে না, আজকে রাতে তাহলে আমি কোথায় থাকবো? বাট ওই গেটম্যান বলে দেয় যে ওইদিকে একটা ভিলেজ আছে যেখানে হোটেলে সে এক রাত কাটাতে পারবে। এন্ড গেটম্যানের কথায় গাওয়িং ওই ভিলেজে চলে আসে। এটাই মনে হয় সেই ভিলেজ, দেখতে তো খারাপ না। আর গাওয়িং এর ভিলেজ গেটের ভেতর ঢোকাটা পিছন থেকে একটা কাক নজর রাখছিল। ভিলেজের ভেতরটা তো তার কাছে ভালোই লাগে, বাট হোটেল খুঁজে না পাওয়ায় সে একটা গলির ভিতর ঢুকে যায় হোটেল দেখার জন্য। গলির ভেতরের বিল্ডিং গুলো তো একটু অদ্ভুত। আর এটা কি, একটা শ্রাইন, তাও এমন জায়গায়? ওয়াও! আর তখনই ওই শ্রাইনের গেটের ভিতর দুইটা আলো জ্বলে ওঠে, যা দেখে গাওয়িং এর তো হাওয়া টাইট হয়ে যায়। আরে এটা এটা কি ভেতরে এটা? আর তখনই ভেতর থেকে একটা বিড়াল লাফ দিয়ে তার দিকে আসে। না, হ্যাঁ, ও আরে এটা তো একটা টিঙ্গু বিড়াল। আলে লেলে টিঙ্গু বিড়াল, আচ্ছা তুমি এদিকে, আচ্ছা তুমি কোলে নি। এন্ড বিড়ালটাকে কোলে নিতেই হঠাৎ করে বিড়ালটা গায়েব হয়ে যায় এবং তার সামনে একটা হোটেলের গেট খুলে যায়। গাওয়িং তো একটু অবাক ছিল যে এইরকম জায়গায় একটা হোটেল, বাট তখনই ভেতর থেকে একটা ডেঞ্জারাস লোক কার্ড উড়াতে উড়াতে তার দিকে আসছিল, যা দেখে গাওয়িং এর তো ভয়ে হাত পা কাজ করা বন্ধ হয়ে যায়। কে ওখানে? কে কে আপনি? আমার কাছে আসবেন না, না না। কিন্তু আরে এটা তো আমাদের লালটু দাদু বিড়ালের কার্ড উড়াতে উড়াতে আসছিল গাওয়িং কে তার হোটেলে ওয়েলকাম জানাতে। ওয়েলকাম ওয়েলকাম। লালটু দাদু তো তার সুটকেস নিয়ে হাঁটা দেয়, বাট গাওয়িং একটু শকে থাকায় দেরিতে খেয়াল করে। বাট ততক্ষণে লালটু দাদু ম্যারাথনের রেস শুরু করে দিয়েছিল। এন্ড গাওয়িং যখন তাকে আটকানোর জন্য তার প্রথম পাটা বিল্ডিং এর ভেতর দেয়, সে একটা অদ্ভুত ফিল পায় যেটা এক মুহূর্তের জন্যই ছিল। কিন্তু আমাদের লালটু দাদু আবারও তার দৃষ্টি আকর্ষণ করে। এই যে খোকা, এদিকে এদিকে, ওই দাদু দাঁড়ান। বাট দাদু তো আমাদের ফুল স্পিডে উপরের দিকে উঠে যাচ্ছিল। ওই দাদু দাঁড়ান, আমার সুটকেস ফেরত দেন। কিন্তু দাদুকে তো দেখে মনে হচ্ছিল যে দাদু রেস শুরু করার আগে শপথ গ্রহণ করেছিলেন গাওয়িংকে রুমে না দেওয়া পর্যন্ত উনি থামবেন না। ওই দাদু দাঁড়ান, নাহলে আমি কিন্তু পুলিশে ফোন দিব। বাট দাদু ফাইনালি গাওয়িংকে একটা রুমে আনার পরেই থামে। ইয়ো, ওয়েলকাম আপনাকে আপনার রুমে। হ্যাঁ, আমার রুমে? কে বলছে আমি এখানে থাকবো? আমি শুধু আমার সুটকেস নিতে আসছি। আরে খোকা, রাগ করো কেন? আমি তোমাকে 30% ডিসকাউন্ট দিব তো। আর এমনিতেও এটা আমাদের হোটেলের ফার্স্ট ক্লাস রুম। হ্যাঁ, ফ্লোরের উপরে ধুলা, দেয়ালে মাকড়সার জাল আর বিস্তার বালিশে এটা কি? এই যে হলুদ হলুদ ইস্কন পালের ফার্স্ট ক্লাসরুম এটা। আহা খোকা, তুমি তো আমাকে লজ্জা পাইয়ে দিলে। বুইরা, তোর তারিফ করতাছি না আমি। ওহো, আমি কোনোভাবে এই জায়গায় থাকবো না। আমি গেলাম, আপনি থাকেন। খোকা, তুমি আর্টস কলেজের নতুন স্টুডেন্ট তাই না? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? তোমার হট পার্সোনালিটি, রেড কালার টি শার্ট, জলপাই কালারের প্যান্ট আর জুতার উপর রঙের ছিটা দেখে যে কেউ বলে দিতে পারে যে তুমি একজন আর্টস কলেজের স্টুডেন্ট। আরে দাদু তো আমার সম্পর্কে সবকিছু জানে, কিন্তু আমি তো কিছু বুঝলাম না কি কইলো। বাট আসলে তো দাদু গাওয়িং এর রেজিস্ট্রেশন কার্ড থেকে আগেই দেখে নিয়েছিল যে ও আর্টস কলেজের একজন স্টুডেন্ট। কিন্তু আমাদের বেচারা মেইন ক্যারেক্টার, আরে দাদু আপনি তো সবকিছু জানেন। এটা আমার স্পেশাল স্কিল। কিন্তু তুমি একজন আর্টস স্টুডেন্ট হিসেবে কিভাবে এই ভিউ মিস করতে পারবে? এই বলে দাদু জানলার পর্দা সরিয়ে দেয়। আর জানলার বাইরের ভিউ দেখে গাওয়িং তো ভিউর খেয়ালে হারিয়ে যায়। বাট গাওয়িং বেখেয়াল হয়ে গেল আমাদের লালটু দাদুর খেয়াল ঠিকই থাকে, তাই উনি স্টিল গাওয়িংকে হোটেল থাকার জন্য কনভিন্স করে। তো কি বলো খোকা, থাকবে এখানে? চিন্তা করো না, আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিব। হ্যাঁ, এই না আপনি বললেন 30% দিবেন। কখন? এই যে আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম। আরে এই ছবিটা কার? আর এই চেহারা এমন কেন? কারণ হয়তো এই ছবির আর্টিস্ট এই ছবিটাকে একটু ইউনিক বানানোর ট্রাই করেছিল। এইটা কোন ধরনের ইউনিকনেস? মানুষ তো দেখে ভয় পাবে। এটা সরান এখান থেকে। না, এটা আমাদের ফ্যামিলির বংশগত পেন্টিং, তাই আমার বাবার মরার আগে লাস্ট উইশ ছিল যে এই ছবিটা যেন এখান থেকে সরানো না হয়। তাহলে থাকেন আপনি, আমি গেলাম। আরে না না, দাঁড়াও খোকা, রাগ করছো কেন? আমি নামাচ্ছি তো। আর ছবি নামাতেই তারা দেয়ালে একটা বড় গর্ত দেখতে পায়। প্রথমে তো দাদু একটু অবাক হয় যে এই গর্ত কোথা থেকে এলো। এন্ড তারা যখন গর্তের ভেতরটা দেখতে যায়, তারা দেখে একজন সুন্দরী লেডি বাথটাবে গোসল করছে। আরে এটা 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 তো ওই বুড়া, তাকানো বন্ধ কর। কিন্তু দাদু বলে এটা তো অদ্ভুত, কারণ এই দেয়ালের পেছনে আছে করিডোর, আর যে মেয়েটাকে আমরা দেখলাম সে থাকে 5th ফ্লোরে আর আমরা আছি 4th ফ্লোরে। এন্ড এখান থেকে 5th ফ্লোর দেখা কোনোভাবেই পসিবল না। কি? কিন্তু দাঁড়াও, আমি একটু হাত ঢুকিয়ে দেখি, তাহলে বুঝবো। এন্ড হাত ঢুকাতেই দাদুর হাতে চলে আসে ওই লেডির ইনার। বাট আমাদের গাওয়িং সেই শখটাকে নিতে পারে না। আরে এটা 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 তো
কিন্তু আমাদের দাদু কিভাবে এই চান্স মিস করতে পারে, তাই উনি এক দৌড়ে চলে যান সেই লেডিকে ওনার ইনার ফেরত দেওয়ার জন্য। ওই দাদু! বাট মাঝ সিঁড়িতেই দেয়ালের আরেকটা গর্ত থেকে একটা হাত বের হয় এবং দাদুর হাতের ইনারটা নিয়ে চলে যায়। দাদুর তো বিশ্বাসই হচ্ছিল না যে এইমাত্র কি হলো তার সাথে। কিন্তু তখনই সেখানে গাউইং চলে আসে, বাট দাদু এই ব্যাপারে তাকে কিছু বলে না। এন্ড এট দ্য সেম টাইম এন্ট্রি হয় আমাদের মিস মেলোরিনের। কি ব্যাপার, আপনারা আমার রুমের সামনে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? গাউইং তো বলতে পারে না, বাট দাদু বলে আরে না, হোটেলের নতুন গেস্ট তো, তাই 5th ফ্লোরটা একটু দেখাতে এসেছি। তাই নাকি? এটা তো সুন্দরী একজন লেডিকে দেখে গাউইং তো লজ্জা পেয়ে যায়, তাই দাদুকে নিয়ে সে আবার নিচে তার রুমে ব্যাক করে। বাট উপর থেকে মিস মেলোরিন তাদের দিকে খুবই অদ্ভুত নজরে তাকাচ্ছিল। এন্ড এর কিছুক্ষণ পর গাউইং রাতে ডিনারের জন্য বাইরে যাচ্ছিল, বাট পেছন থেকে আমাদের লালটু দাদু বলে ওঠে, খোকা রাত 12টার আগে কিন্তু হোটেলে ফিরে আসবে। কিন্তু কেন? কারণ আমি রাত 12টার আগে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাট পরে আমরা বুঝতে পারি যে আমাদের লালটু দাদু কিছু একটা লুকাচ্ছে। এন্ড এরপর গাউইংকে দেখতে পাই যে কিনা স্ট্রিট ফুড খাওয়া অনেক এনজয় করছিল। এন্ড রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে ফেরার সময় গাউইং যখন মোবাইল বের করে তখন সে দেখে রাত 12টা অলরেডি বেজে গেছে। এন্ড ঠিক 12টা বাজতেই তার দিকে অনেকগুলো লাল পোকা আসা শুরু করে। গাউইং তো এক মুহূর্তের জন্য পুরো ঘাবড়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাস্তার উপর কতগুলো সবুজ বাতি জ্বলে ওঠে। আর পিছন ঘুরতেই গাউইং একটা লোককে ল্যাম্প হাতে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে। গাউইং এর তো চোখ বড় হয়ে যায় যে কে এই লোক, কিন্তু ঠিক সেই সময় তার কাছে লালটু দাদুর ফোন আসে আর হোটেলের শাটার তুলে লালটু দাদু তাকে ভিতরে আসতে বলে নিজে ঘুমাতে চলে যায়। বাট গাউইং তো বুঝছিল না যে কি হলো এইমাত্র। এন্ড তখনই উপর থেকে কে যেন এসে পড়ে তার পেছনে, আর পেছনে তাকাতেই তার সামনে একটা ভূত উঠে দাঁড়ায় আর সামনের দিকে যাওয়া শুরু করে, যা দেখে গাউইং এর তো পুরা হাওয়া টাইট। এন্ড সেই ভূত একটু একটু করে সামনে গিয়ে স্কুটারের সাথে বাড়ি খেয়ে আবার পড়ে যায়। আরে এক মিনিট, এটা তো কোনো ভূত না, এটা একটা মানুষ। আর ওই মুহূর্তে ওই জায়গায় অন্য কেউ থাকলে চুপচাপ হোটেলে ঢুকে যেত, কিন্তু সে সেটা না করে ওই লোকটার পেছনে পেছনে চলে যায় দেখার জন্য যে ওই লোকটা কোথায় যাচ্ছে। এন্ড একটা টাইমে সে দেখতে পারে যে ওই লোকটা ঘুমের ভেতর হাঁটতে হাঁটতে ঝিলের পানিতে নেমে গেছে। আর এরপর সে যেটা করে সেটা দেখে কনফার্ম হয়ে যায় যে ও আসলে একটা পাগল। ও ওই লোকের পেছনে পেছনে ঝিলে নেমে পড়ে তাকে বাঁচানোর জন্য, তাও এই মাঝরাতে। এন্ড ঠিক সেই মুহূর্তে পানি আর চাঁদের রং লাল হয়ে যায় আর কতগুলো ডেড বডি তাদের দিকে ধীরে ধীরে আসা শুরু করে, যা দেখে গাউইং তো ভয় পেয়ে যায় এন্ড ভুলে ওই লোকটার মুখ চেপে ধরে। এন্ড ওই লোকের চোখ খুললেও সে শ্বাস নিতে না পারে, আবার অজ্ঞান হয়ে যায়। এন্ড ঠিক সেই মুহূর্তে ওই টুপি পরা লোকটাকে সে উপরে হাওয়ায় উঠতে দেখে। এন্ড সেম টাইমে তার চারপাশে সবাই ভ্যানিশ হয়ে যায় শুধু গাউইং ছাড়া। কিন্তু গাউইং তো বুঝতে পারছিল না যে কি হচ্ছে এসব, আর সে মনে করে সে হয়তো নিজেই ঘুমের মধ্যে হাঁটছে, তাই সে যখন ব্যাক করতে নেয় তখন হঠাৎ পানির নিচে ডুবতে শুরু করে। এন্ড পানির ভেতর থেকে একটা বড় মনস্টার তার দিকে আসতে থাকে, যা দেখে ও তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু তার বিশ্বাস করার আগে এই মনস্টারটা তার উপরে অ্যাটাক করে দেয়, যে উপর থেকে ওই টুপি পরা লোক দেখছিল। কিন্তু এই মনস্টারটা গাউইংকে পানির নিচে টেনে নিয়ে যেতে থাকে। এন্ড ঠিক ওই মুহূর্তে এন্ট্রি হয় আমাদের সেম টুপি পরা লোকটার। এন্ড সে গাউইংকে বাঁচিয়ে টেনে ঝিল পারে ছুড়ে মারে। ওই টাকলা, একটু আস্তে মারলে কি হইতো তোর? এন্ড এরপর ফাইট শুরু হয় আমাদের কুংফু মাস্টার ভার্সেস ওই মনস্টারের, যেখানে আমরা দেখতে পাই ওই মনস্টার অজস্র লাল পোকা দিয়ে তার উপর অ্যাটাক করে। বাট আমাদের কুংফু মাস্টারের এক ব্লাস্টে সব পোকার ঝাল ফ্রাই হয়ে যায়। গাউইং তো নিচে থেকে এসব দেখছিল, বাট সে উঠতে পারছিল না কারণ ওই মনস্টারের কামড়ে তার পায়ে পয়জন ছড়িয়ে গিয়েছে। অন্যদিকে সেই কুংফু মাস্টারের ফাইট চলতে থাকে, কিন্তু এই মনস্টার আমাদের কুংফু মাস্টারের আহামরি কোনো ক্ষতি তো করতে পারে না। উল্টা আমাদের কুংফু মাস্টার ওই মনস্টারের একটা পা ভেঙে ফুল পাওয়ার দিয়ে সেটা ওই মনস্টারেরই চোখে ঢুকিয়ে দেয়। এন্ড ওই মনস্টার সেখানে একদম ফিনিশ হয়ে যায়। অন্যদিকে আমাদের গাউইং এর ফুল বডিতে পয়জন ছড়িয়ে গেলেও সে তার আবছা আবছা চোখ দিয়ে ওই কুংফু মাস্টারের দিকে তাকিয়েছিল। এন্ড এরপর আমরা একটা আননোন লোকেশন দেখতে পাই, যেখানে পানি থেকে কতগুলো অদ্ভুত পুতুল বের হচ্ছিল এবং সেখানে একটা সাদা চুলওয়ালা লোকও ছিল, যাকে কেউ একজন ফোন দিয়ে জানায় যে তাইসুই ফাইনালি জেগে উঠতে যাচ্ছে। যা শুনে তো ওই লোকটা একটা ডেভিল স্মাইল দেয়। এন্ড বাই দ্য ওয়ে, এই আননোন লোকেশনটা দেখতে অনেক ক্রিপি ছিল। পরদিন গাউইং ঘুম থেকে লাফ দিয়ে ওঠে আর গত রাতের কথা মনে করে নিজের পা চেক করে, যেখানে কোনো আঘাতের চিহ্ন ছিল না, এমনকি তার ফোনেও কোনো রেকর্ডিং ছিল না। এন্ড গাউইং তো মনে করে যে সে ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখছিল, তাই সে ফ্রেশ মুডে উঠে পড়ে কলেজে যাওয়ার জন্য, কারণ আজকে তার রেজিস্ট্রেশন। বাট টিভিতে একটা নিউজে সে সেই সেম লেকটাকে দেখতে পায় যেটা গত রাতে তার দুঃস্বপ্নে এসেছিল, এবং নিউজে বলা হচ্ছে যে সেই লেকের সম্পূর্ণ পানি এক রাতে ভ্যানিশ হয়ে গিয়েছে। কিন্তু গাউইং তো এসবে তেমন পাত্তা দেয় না এবং চলে আসে কলেজে মাইকেল জ্যাকসনের মতো রেজিস্টার হতে। কিন্তু আজও তার কপালে রেজিস্টার লেখা ছিল না। কি, হলের রুম খালি নাই? তাহলে আমি থাকবো কই? এন্ড এই গার্ড যেটা করে, সে গাউইংকে আবারও নিয়ে আসে সেই হোটেলে যেখানে আমাদের লালটু দাদু এবং এই গার্ড মিলে নেচে নেচে তাকে ওয়েলকাম জানায়। আবার কেন এই হোটেল? হ্যাঁ, আমার তো মনে হয় আপনারা দুজন মিলে আমার টাকা খাওয়ার ধান্দা করছেন। কিন্তু তখনই হোটেলের ভেতর থেকে বের হয় মিস মেলোরিন, যে কিনা আসলে
গাওয়িং এর কলেজেরই একজন সিনিয়র স্টুডেন্ট। এন্ড সে গাওয়িং কে বলে যে এই বছর হোস্টেলের সব রুম আগেই ফিল আপ হয়ে গেছে, তাই কলেজ কর্তৃপক্ষ স্টুডেন্টদের থাকার জন্য কতগুলো হোটেল রিজার্ভ করেছে। আর একবার হলের নতুন রুম ওপেন হয়ে গেলে সে আবার গিয়ে হলে থাকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। আর মিস মেলোরিন এর কথা শুনে গাওয়িং তো মিস মেলোরিনের দিকে তাকিয়েছিল, যা সুযোগ পেয়ে দাদু গাওয়িং এর ব্যাগ নিয়ে হোটেলে যেতে নেয়। কিন্তু গাওয়িং এবার দাদুকে ধরে ফেলে আর আচ্ছা করে বকা দেয়। এন্ড তখনই ভেতর থেকে কে জানি দাদুকে ডাক দেয়, যা দেখে তো তাদের ভয় অবস্থা খারাপ। বাট দাদুর পরে মনে পড়ে যে এ তো তারই হোটেলে থাকে, এন্ড এই লোকটাকে আমরা মিস্টার কালাচাঁদ বলে ডাকবো। কিছুক্ষণ পর গাওয়িং এর মনে পড়ে যে এ তো সেই লোক যে গত রাতে ঘুমের মধ্যে হাঁটছিল। তাই সে যখন মিস্টার কালাচাঁদের সাথে কথা বলার জন্য হোটেলের ভেতর পা দেয়, সে আবার কতগুলো অদ্ভুত জিনিস দেখতে পায়। কিন্তু দাদু তাকে ডেকে ডেকে তার সেন্স ফিরিয়ে নিয়ে আসে। আরে দাদু, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? রাতে ঘুমানোর সময় ফোন দেখলে দিনের বেলা তো স্বপ্নই দেখবে। এন্ড এটা বলে দাদু সেখান থেকে যেতে নেয়, কিন্তু গাওয়িং বলে যে না, এটা কোনো স্বপ্ন ছিল না, আমি গত রাতেও দেখেছি কতগুলো লাল বাতি এবং চিকন সুতা। আর দাদুর কানে যখন সেটা যায় আমরা বুঝতে পারি যে দাদু কিছু তো জানে। বাট গাওয়িং বলে যে গত রাতে মিস্টার কালাচাঁদের সাথে তার দেখা হয়েছিল। এন্ড মিস্টার কালাচাঁদ প্রথমে তো কিছু মনে করতে না পারলেও পরে আবছা আবছা তার ঠিকই মনে পড়ে। কিন্তু দাদু মাঝখানে এসে তাদেরকে নিজের কাজে চলে যেতে বলে, যার পর কালাচাঁদ তো তার কাজে চলে যায় এবং গাওয়িং নিজের রুমে চলে যেতে থাকে। কিন্তু গাওয়িং যাওয়ার আগে তার কাছ থেকে দাদু তার আইডি কার্ড নিয়ে নেয় হোটেলের রেজিস্ট্রেশনের বাহানায়। এবং আইডি কার্ড হাতে পেতেই দাদু তার জন্মসাল গণনা করে বুঝতে পারে যে এ সেই ছেলে যার জন্য তাইসুই গত 300 বছর ধরে অপেক্ষা করছে। এরপর হোটেলের বাইরে আমরা একটা বিজনেসম্যানকে দেখতে পাই, যে কিনা আসলে পাস্টে এই লালটু দাদুর কাছ থেকে তার হোটেল কিনে নেওয়ার জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু সফল কোনোভাবেই হয়নি। আর তাই এই লোক এবার ডিসাইড করে যে দাদুর হোটেলে সব গেস্ট তাড়িয়ে দিবে, কারণ যদি হোটেলে গেস্টই না থাকে তখন দাদু বাধ্য হবে তার হোটেল বিক্রি করতে। আর এই কাজের জন্য এই লোক 2টা কিলার হায়ার করে। যারপর আমরা গাওয়িংকে দেখতে পাই যে কিনা তার বিছানায় হাত পা ছুড়ছিল, কারণ গত কয়েকদিন ধরে তার সাথে ভালো কিছুই হচ্ছে না। বাট সে মনে মনে খুশি ছিল এত সুন্দরী একজন সিনিয়রের সাথে একই হোটেলে থাকার জন্য। কিন্তু তখনই তার চোখে পড়ে দেয়ালের একটা গর্ত, যেটা দেখে সে ভয়ে বিছানা থেকে পড়ে যায়। এবং গর্তের দিকে সে যখন আবার দেখতে যায়, সে এবার একটা অদ্ভুত জায়গায় চলে যায় যেখানে অনেক ডেঞ্জারাস কিছু একটা ছিল, এবং ওই টাকলু লোকটাও ছিল যে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। আর গাওয়িং সেখান থেকে বের হতেই যখন তার চোখ খুলে সে দেখে রাত হয়ে গেছে। এন্ড সে তো মনে করে যে সে আবার স্বপ্ন দেখছিল, কিন্তু তখনই তার রুমের জানলা থেকে একটা কিলার ঢুকে পড়ে এবং গাওয়িংকে এক লাথিতেই শুইয়ে দেয়। এন্ড এই কিলারের নাম ছিল নিয়ান ইউ। এট দ্য সেম টাইম আমাদের দাদুর রুমে কেউ একজন দাদুর উপরেও হামলা করে কতগুলো কাঠের টুকরা দিয়ে। কিন্তু আমাদের দাদুও ব্রুসলির ফ্যান ছিল, তাই এত সহজে তো উনি হার মানেন না। বাট পরে আমরা জানতে পারি যে এই অ্যাটাকগুলো করছিল সে আসলে মাস্টার হুয়াং। এন্ড সেকেন্ড টাইম অ্যাটাক করার আগে দাদু তার স্মোক বম ইউজ করে এবং পেছন থেকে মাস্টার হুয়াং এর উপর অ্যাটাক করতে যায়। কিন্তু মাস্টার হুয়াং দাদুকে ধরে দেয়ালে ছুঁড়ে মারে এবং তার হাত একটা কাঠের টুকরা দিয়ে দেয়ালের সাথে অ্যাটাচ করে দেয়। এরপর মাস্টার হুয়াং বলে, এই বয়সেও আপনার লাফালাফি কমে নাই। আরে আমার লাফালাফি আপনি দেখলেন কই? এখনো তো অনেক বাকি। চুপ কর, তোর লাফালাফিতে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্ট এই হোটেলের ভিতরে যেটা আছে ওটাতে, কিন্তু সেটা তো আপনি পাবেন না। এই বলে দাদু যখন আরেকটা স্মোক বম তার পকেট থেকে বের করতে নেয়, ঠিক সেই সময় সিন শিফট হয় মিস্টার কালাচাঁদের রুমে, যেখানে আরেকটা কিলার ঢুকে এসেছে। কিন্তু সে রুমের ভেতর কাউকে খুঁজে পায় না। আর পাবেই বা কিভাবে? আমাদের মিস্টার কালাচাঁদ তো তার গর্তের ভিতর ঢুকে আছে। এন্ড কালাচাঁদ চান্স পেতেই তার গর্তের ভেতর থেকে ঢুকে এক ঘুষিতে সেই হাকলু কিলারকে ফেলে দেয়। অন্যদিকে গাওয়িং ওই কিলারের কথায় হোটেল থেকে বের হওয়ার জন্য তার লাগেজ হাতে তো নেয়, কিন্তু সেটা দিয়ে সে ওই কিলারের উপরই অ্যাটাক করে দেয়। কিন্তু তাতে ওই কিলারের আহামরি কোনো ক্ষতি তো হয় না, উল্টা ওই কিলার প্রচন্ড রেগে যায়, যা দেখে গাওয়িং বুঝতে পারে যে এবার পালানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু গাওয়িং পালিয়ে বেশি দূর যেতে পারে না এবং ফাইনালি নিয়ান ইউ এর এক লাথি খেয়ে মিস মেলোরিনের রুমে গিয়ে পড়ে। এন্ড নিয়ান ইউ যখন গাওয়িংকে ফিনিশ করতেই যাবে, তখন নিয়ান ইউ মিস মেলোরিনকে দেখে ফেলে এবং মিস মেলোরিনকেও সেখান থেকে বের হয়ে যেতে বলে তার উপরেও অ্যাটাক করে দেয়। বাট আমাদের নিয়ান ইউ এখানে মারার বদলে উল্টা নিজেই মায়ের খেয়ে পড়ে যায়, যার পরে এই নিয়ান ইউ অনেক এক্সাইটেড হয়ে যায় এবং মিস মেলোরিন ভার্সেস নিয়ান ইউ এর ক্যাট ফাইট শুরু হয়। যেই ফাইটে মিস মেলোরিন নিয়ান ইউ এর উপর ভারী পড়ছিল। অন্যদিকে মাস্টার হুয়াং লালটু দাদুর 2 হাতই কাঠের টুকরা দিয়ে দেয়ালে আটকে দেয়, আর একটা রক্ত লাগা কাঠের টুকরা দিয়ে দেয়ালে কিছু একটা লিখতে থাকে এবং যাওয়ার আগে সে দাদুকে বলে যায় যে সে নিশ্চয়ই এখন দুর্বল হয়ে পড়েছে, তাই তোমাকে বাঁচাতে আসতে পারে নাই। এন্ড সেইটা আসলে কে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর ওই লোক দাদুর 2টা রিং নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় ক্যাট ফাইটের রুমে, যেখানে ফাইনাল শট হিসেবে নিয়ান ইউ মিস মেলোরিনের কাছ থেকে একটা ঘুষি খেয়ে দূরে গিয়ে পড়ে। এন্ড আমাদের ক্যাট ফাইটের উইনার হয়ে যায় মিস মেলোরিন, যা দেখে গাওয়িং তো তার অনেক প্রশংসা করতে
করতে থাকে, কিন্তু তখনই নিচের ফ্লোর থেকে মিস্টার কালাচাঁদ তার রুমের কিলারটাকে ধাওয়া দিতে দিতে আসতে থাকে। এন্ড এক মোমেন্টে যখন ওই কিলারটা তার সামনে মাস্টার হুয়াংকে দেখতে পায়, সে মাস্টার হুয়াং এর কাছে হেল্প চায়, কিন্তু মাস্টার হুয়াং মিস্টার কালাচাঁদের সামনেই সেই কিলারকে মেরে ফেলে। এন্ড ওই কিলারের রক্ত নিজের হাতে দেখে মিস্টার কালাচাঁদ তো সেখানেই সেন্সলেস হয়ে যায়। দেন মাস্টার হুয়াং উপরে চলে আসে এবং নিজের স্পেশাল পাওয়ার দিয়ে গাওয়িংকে ডিটেক্ট করে ফেলে, কারণ এই লোকের মেইন টার্গেটই ছিল গাওয়িং এর ভেতরে সেই তাইসুইয়ের পাওয়ারটা নেওয়া। গাওয়িংকে দেখতে পেয়ে মাস্টার হুয়াং তার উপর কাঠের টুকরা দিয়ে অ্যাটাক করে, যা গিয়ে লাগে মিস মেলোরিনের উপর। এন্ড মিস মেলোরিন সেখানেই পড়ে যায়, যা দেখে গাওয়িং তো কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ছাদে চলে আসে। বাট মাস্টার হুয়াং তার উপর কতগুলো ভারী ফার্নিচার দিয়ে অ্যাটাক করে, বাট গাওয়িং রিয়েলাইজ করতে না পারলেও তার ভেতরে তাইসুইয়ের পাওয়ারকে ইউজ করে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই মাস্টার হুয়াং সেখানে চলে আসে এবং গাওয়িংকে ধরে ফেলে এন্ড বলে, এবার ফাইনালি আমি তাইসুইয়ের শক্তি দিয়ে অমর হতে পারবো। এন্ড এরপর ওই গাওয়িং এর সব এনার্জি সেই লোকটা নিজের ভেতর নিতে থাকে। বাট তখনই কিছু একটা হয় এবং কেউ একজন এসে মাস্টার হুয়াং এর মাথা ধরে এবং এক নিমেষেই তাকে দূরে ছুঁড়ে মারে। এন্ড মাস্টার হুয়াং তো ওই লোকটাকে দেখে সেখানে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে, ক্ষমা করে দেন আমাকে, আমি জানতাম না আপনি এখানে আছেন, আপনি এই ছেলেকে প্রোটেক্ট করছেন, প্রিন্স জেন্নান। এন্ড এই ফার্স্ট টাইমের মতো আমরা জানতে পারি যে এই টাকলু লোকটাই হচ্ছে আসলে প্রিন্স জেন্নান। এন্ড অফকোর্স এই প্রিন্স জেন্নানই সে যার জন্য লালটু দাদু প্রত্যেকদিন সন্ধ্যায় আগরবাতি ধরান এবং প্রার্থনা করেন। এন্ড এরপর আমাদেরকে একটু হিস্ট্রির লেসন দেওয়া হয়, যেখানে আমরা জানতে পারি আজ থেকে প্রায় 350 বছর আগে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজা, যার হাতে কিনা মানুষের জীবন আর মরণের সিদ্ধান্ত থাকতো এবং যাকে কিনা কয়েক হাজার সৈনিক ফলো করতো, সেই আসলে এই প্রিন্স জেন্নান। এন্ড এরপর মাস্টার হুয়াং, যে কিনা প্রিন্স জেন্নানের সামনে হাঁটু গেড়ে নিজের প্রাণের ভিক্ষা করছিল, তাকে প্রিন্স জেন্নান চুপচাপ এখান থেকে চলে যেতে বলে। যা শুনে তো প্রথমে মাস্টার হুয়াং আস্তে আস্তে যাওয়া শুরু করে, কিন্তু গাওয়িং পেছন থেকে বলে যে এখন কোথায় যাচ্ছেন আপনি তো আমাকে মারার জন্য এসেছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। সেই পাওয়ার যেটা আমাকে চিরদিনের জন্য অমর করে তুলবে, সেটা আমি না নিয়ে এখান থেকে কোনোভাবেই যেতে পারবো না। আর এই বলে মাস্টার হুয়াং যখন পেছনে ফেরে, আমরা দেখতে পাই যে এর বডিতে কোনো আউটার লেয়ারই নেই, শুধু ভেতরের কঙ্কালটা দেখা যাচ্ছে। আর এরপর মাস্টার হুয়াং প্রিন্স জেন্নানের কথা অমান্য করে গাওয়িং এর উপর অ্যাটাক করতে যায়, বাট প্রিন্স জেন্নান তার এক হাত দিয়েই আবারও মাস্টার হুয়াং এর মাথা ধরে ফেলে আর গাওয়িং এর সামনেই টেনে শরীর থেকে আলাদা করে দূরে ছুঁড়ে মারে আর তার বডি ছাদ থেকে ধরে ফেলে দেয়, যেখান থেকে আমরা দেখতে পারি একটা লাল পেরেক বের হয়। এরপর প্রিন্স জেন্নান গাওয়িংকে উঠে দাঁড়াতে বলে, কিন্তু তখনই পেছন থেকে একটা কাঠের টুকরা গাওয়িং এর দিকে আসে, যেটা প্রিন্স জেন্নান ধরে ফেলে। এন্ড আমরা দেখতে পাই সিঁড়ি দিয়ে সেই হাকলু কিলারের বডি উঠে আসে, যেটাতে মাস্টার হুয়াং নিজের মাথায় অ্যাটাচ করে নিয়েছে। আরে 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 আমি তো জানতাম আপনার পূর্বপুরুষদের কাছে অনেক স্পেশাল পাওয়ার ছিল, কিন্তু আপনি তো শুধু হাতে পায়ে ফাইট করছেন। আপনি কি গত রাতে ওই একটা পোকার সাথে ফাইট করতে গিয়ে নিজের সব পাওয়ার হারিয়ে ফেলেছেন প্রিন্স জেন্নান? এই 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 লোক না এইমাত্র মরে গিয়েছিল। হ্যাঁ, মরে গিয়েছি আমি। আমার অমর হওয়ার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি কোনোভাবেই মরবো না। আর এই বলে মাস্টার হুয়াং গাওয়িং এর দিকে অনেকগুলো ধারালো কাঠ ছুঁড়ে মারে, কিন্তু প্রিন্স জেন্নান ওই সব কাঠ থেকে গাওয়িং কে প্রোটেক্ট করতে থাকে। এন্ড এরপর প্রিন্স জেন্নান মাস্টার হুয়াং এর ভালো মতো ধোলাই করে। আপনি তো বারবার এই ছেলেকে প্রোটেক্ট করছেন, এই ছেলে নিশ্চয়ই আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ওই স্পেশাল পাওয়ার ছাড়া আপনি এই ছেলেকে বাঁচাতে পারবেন না। আর এই বলে মাস্টার হুয়াং অজস্র ধারালো কাঠের টুকরা গাওয়িং এর দিকে ছুঁড়ে মারতে থাকে, কিন্তু প্রিন্স জেন্নান কনস্ট্যান্টলি গাওয়িং কে বাঁচাতে থাকে এন্ড মাস্টার হুয়াং এর সাথে ফাইট করতে থাকে। বাট মাস্টার হুয়াং আরো কাঠের টুকরা দিয়ে অ্যাটাক করে, কিন্তু এইবার প্রিন্স জেন্নান এক চোখের পলকে মাস্টার হুয়াং এর পেছনে এসে তাকে পায়ের নিচে চেপে ধরে, যার ফলে সব কাঠের টুকরা ভ্যানিশ হয়ে যায়। এন্ড আবার এই হুয়াং ভয়ে নিজের প্রাণ ভিক্ষার নাটক করতে থাকে, কিন্তু প্রিন্স জেন্নান যেহেতু প্রচন্ড রেগে গেছে, তাই এইবার মাস্টার হুয়াং এর কোনো চান্স নেই। এন্ড জেন্নান যখন তাকে মারতেই যাবে, তখন হুয়াং বলতে থাকে যে তার এসব করার পিছনে রিজন হলো সে ওই লোকের কাছ থেকে প্রতিশোধ নিতে চায় যে তার ভিতরে তাইসুইয়ের পেরেক দিয়ে তার পুরো পরিবারের খুন করেছে। এন্ড তাইসুইয়ের কথা শুনে জেন্নান হুয়াংকে ছেড়ে দেয়। এন্ড এরপর হুয়াং পাস্টের স্টোরি বলতে থাকে। আজ থেকে বহু বছর আগে এক সম্ভ্রান্ত পরিবারের একমাত্র ছেলের হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, যার শোকে সেই ছেলের মা অনেক দুঃখী ছিল। তাই সেই মা নিজের মেয়েকে নিয়ে অনেক উঁচু পাহাড়ে যাত্রা করে এক অচেনা লোকের কাছে যায়, যে লোক তাকে তার ছেলেকে বাঁচিয়ে তোলার জন্য তাইসুইয়ের এক
পেরেক দেয়। এন্ড সেই মা যখন তার ছেলেকে বাঁচানোর জন্য তার উপর সেই পেরেক ইউজ করে, তখন তার ছেলে আবারও জেগে ওঠে, কিন্তু বাইরে এসে দেখে তার পুরো পরিবারকে কেউ খুন করে দিয়েছে। এন্ড যখন সে নিজের মা আর তার ওয়াইফকে নিচে পড়ে থাকতে দেখে, সে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। এরপর সে ওই তাইসুইয়ের পেরেকটা নিচের মায়ের হাতে দেখে, যেটা নিয়ে সে এক অক্লান্ত সফরে বেরিয়ে পড়ে, যেখানে সে জানতে পারে যে তার ফ্যামিলি এর মৃত্যুর জন্য সেই দায়ী। এন্ড এরপর তার দেখা হয় সেই অচেনা সাদা চুলওয়ালা লোকের সাথে, যে তাকে এই প্রেজেন্ট টাইম পর্যন্ত হেল্প করছে। এন্ড হুয়াং এর এই দুঃখ ভরা কাহিনী শুনে প্রিন্স জেন্নান গলে তো না, কিন্তু হুয়াংকে নিয়ে একটা স্পেশাল জায়গায় চলে আসে, যেখানে হুয়াং তো খুশিতে নিজের কান্না ধরে রাখতে পারে না, কারণ এই জায়গাতে আসার জন্য সে গত 150 বছর ধরে বেঁচে আছে। বাট এর পরের মুহূর্তেই হুয়াং টের পায় যে তাইসুই তাকে পাওয়ার না দিয়ে উল্টা তার পাওয়ার টেনে নিচ্ছে, যা দেখে হুয়াং চিল্লাতে থাকে। কিন্তু জেন্নান বলে যে এই তাইসুই গাও ইংকে সিলেক্ট করেছে, তোমাকে না, তুমি তাইসুই পাওয়ার যোগ্য না। যার পর জেন্নান হুয়াং এর মাথা ধরে সেটা ছাদ থেকে ফেলে দেয়, যেটা নিচে থেকে ওই বিজনেসম্যান দেখে ফেলে। আর সিন চেঞ্জ হয়, যেখানে আমাদের লালটু দাদু এসে জেন্নানকে জড়িয়ে ধরে, কারণ প্রিন্স জেন্নান হলো লালটু দাদুর পূর্বপুরুষ। বাট জেন্নান একটু রাগ দেখালে দাদু নিচে নেমে পড়ে, এন্ড সেখানে মিস মেলোরিনও চলে আসে ফ্রেশ এয়ার নিতে। বাট গাওয়িং তো মনে করছিল মিস মেলোরিনকে হসপিটালে নিয়ে যেতে হবে, বাট মিস মেলোরিন বলে যে সে তো জাস্ট মরার অ্যাক্টিং করছিল। কিন্তু যখন তাদের সেন্স ফিরে, নেয়া নিউ তো তাকে ওয়ার্নিং দিয়ে পালাতে নেয়, কিন্তু মিস মেলোরিন তার স্যান্ডেল ছুঁড়ে মারে আর নেয়া নিউ নিচে গিয়ে পড়ে। আর এরপর মিস্টার কালাচাঁদও হাজির হয় তার নানচাকু নিয়ে, কিন্তু দাদু জানায় যে এখন সব ঠিক আছে। কিন্তু তখনই পেছন থেকে হুয়াং ওই বিজনেসম্যানের বডিতে ভর করে আসে জেন্নানকে মারার জন্য, কিন্তু এবার গাওয়িং জেন্নানকে বাঁচিয়ে নেয়, বাট সে নিজে সিরিয়াস ভাবে আহত হয়ে যায়, যা দেখে জেন্নান এবার প্রচন্ড রেগে যায় এন্ড হুয়াং এর গলা ধরে তার স্পেশাল লেজার অ্যাটাক ইউজ করে এবং হুয়াংকে ফুল ফিনিশ করে দেয়। এন্ড সাথে সাথে নিচে থাকা ওই তাইসুইয়ের পেরেকটাও ভেঙে যায়। অন্যদিকে সবাই গাওয়িং এর জন্য চিন্তা করতে থাকে এন্ড গাওয়িং এরও চোখ প্রায় বন্ধ হয়ে আসতে থাকে। অন্যদিকে হুয়াং সেই সাদা চুলওয়ালা লোককে কোনো মতে ফোন করে জানায় যে তাকে হেল্প করার জন্য, কিন্তু ওই সাদা চুলওয়ালা লোক যখন জানতে পারে হুয়াং হেরে গিয়েছে, তখন সে হুয়াংকে হেল্প করা থেকে মানা করে দেয়, আর হুয়াং এর শেষ আশাও শেষ হয়ে যায়। এরপর সেই লোক তার খাঁচায় বন্দি পাখিকে বলতে থাকে যে সবার ভাগ্য আগে থেকেই ঠিক করা থাকে, ঠিক যেমন তোমার ভাগ্য এই খাঁচায় থাকা ঠিক করা হয়েছে। আর অন্যদিকে গাওয়িং এর চোখ খোলে এন্ড সে তার পাশে জেন্নানকে দেখে, বলে আমি কোনো বেঁচে আছি কিভাবে, আর এটা কোন জায়গা, আমি না মরে গিয়েছিলাম। বাট জেন্নান বলে যে তুমি কখনোই মরতে পারবা না। আর এরপর গাওয়িং এর সামনে সেই তাইসুইকে দেখতে পায়।